আসসালামু আলাইকুম। আমরা পরিচয়ের আজকের পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথেই আছি আমি সিনথিয়া জান্নাত। প্রতি পর্বের মতো শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। সব রেকর্ড ছাড়িয়েছে দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, আক্রান্ত 11,500 শিশু কিশোর। জ্বালানি সাশ্রয় 11 এপ্রিল থেকে সপ্তাহে 3 দিন অনলাইন ক্লাস কার্যকর হচ্ছে নির্দিষ্ট স্কুলে। শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে তৃতীয় ভাষা শিক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে শিক্ষার্থীদের মধ্যে। এবারে বিস্তারিত। ঋতু পরিবর্তনের এই সময়ে হামের প্রাদুর্ভাব নতুন কিছু না হলেও এবারের পরিস্থিতি যেন সব রেকর্ড ছাড়িয়ে গেছে। 2026 সালের শুরু থেকেই দেশে হামের যে ভয়াবহ বিস্তার দেখা দিচ্ছে তাকে কেবল সাধারণ সংক্রমণ বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। বিশ্বজুড়ে এই ভাইরাসের যে ঢেউ আছড়ে পড়ছে তার সরাসরি প্রভাব এখন বাংলাদেশের হাসপাতালগুলোতে। ইতোমধ্যে প্রাণ হারিয়েছে শতাধিক শিশু, আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 11,500। সাবিহা আঞ্জুম পৌষের রিপোর্টে। বসন্তের বিদায় আর গরমের শুরুতে প্রতি বছরই হামের প্রকোপ দেখা দেয়, কিন্তু 2026 সালের শুরু থেকেই বাংলাদেশে এই সংক্রমণ ব্যাধিটি ভয়াবহ আকার ধারণ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বছরের প্রথম 3 মাসেই বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা 30,000 ছাড়িয়েছে, যার ঢেউ এসে লেগেছে আমাদের দেশেও। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন আক্রান্ত 8,534 জনেরও বেশি শিশু। আমরা এখানে 5 দিন ধরে আজকে ভর্তি, আজকে ছুটি দিয়ে দিছে। বাচ্চা একটু সুস্থ হয়েছে, বাচ্চা ছুটি দিয়ে দিছে আজকে। ওর প্রথমে জ্বর ছিল, কাশি সাথে, আর মুখে ঘা ছিল, ডায়রিয়া। আমরা এর আগে মির্জাপুর কুমুদিনী হসপিটালে ভর্তি ছিলাম। ওইখানে থাকাকালীন ওনারা জ্বর কমাইতে পারে নাই, তার জন্য আমরা শিশু হসপিটালে গেছিলাম। পরে ওইখান থেকে বললো যে ওর হাম হয়েছে, শরীরে র্যাশ বের হয়েছিল। পরে ওইখান থেকে এইখানে পাঠাইছে। পরে এইখানে আজকে 8 দিন যাবত ট্রিটমেন্টে আছে। ডাক্তার বলছে এখন হামটা কমছে, কিন্তু শ্বাসকষ্ট এখনো আছে, মানে একটু সময় লাগবে। হাঁচি কাশি আর সামান্য সংস্পর্শে এটি ছড়িয়ে পড়ছে দ্রুত। তীব্র জ্বর, কাশি, চোখ লাল হয়ে যাওয়া আর সাদা শরীরে ছোট ছোট লালচে ফুসকুড়ি, এই উপসর্গগুলো নিয়ে প্রতিদিন হাসপাতালে ভিড় করছে শত শত শিশু। 15 জানুয়ারি থেকে 8 এপ্রিল পর্যন্ত হাম নিয়ে সর্বমোট সন্দেহভাজন মৃত্যু 121 জন, সর্বমোট সন্দেহভাজন আক্রান্ত 11,930 জন। সাম্প্রতিক এক জরিপ ও হাসপাতালের তথ্য মতে মোট আক্রান্তের প্রায় 30% শিশু, যাদের বয়স এখনো 9 মাস পূর্ণ হয়নি, প্রথম ডোজ টিকার আওতায় আসেনি। 2 বছরের নিচে 52% শিশু আক্রান্ত হচ্ছে হামে, আর 18% অন্যান্য বয়সের শিশু ও কিশোর। সাবিহা আঞ্জুম পৌষি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। জ্বালানি সাশ্রয়ে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটল দেশের শিক্ষা খাত। দেশের চলমান জ্বালানি সংকট মোকাবেলায় এখন থেকে সপ্তাহের 6 দিনের পাঠদান চলবে অনলাইন এবং অফলাইন এই দুই পদ্ধতিতে। গত বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সপ্তাহে 3 দিন সশরীরে এবং 3 দিন অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে, যা কার্যকর হবে 11 এপ্রিল থেকে। শনি, সোম ও বুধ সরাসরি শ্রেণীকক্ষে পাঠদান, রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস হবে। শুক্রবার সব ধরনের ক্লাস বন্ধ থাকবে। তবে এই রুটিনে শিক্ষকদের জন্য রাখা হয়েছে বিশেষ শর্ত। অনলাইন ক্লাসের দিনগুলোতে শিক্ষকদের সশরীরে উপস্থিত হতে হবে নিজ নিজ প্রতিষ্ঠানে। সেখান থেকেই তারা ভার্চুয়ালি শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করবেন। নিরাপদ শৈশব নিশ্চিত করতে শরীরী সুরক্ষার সঠিক জ্ঞান এখন প্রতিটি শিক্ষার্থীর জন্য জরুরি। সামাজিক সংকোচ কাটিয়ে স্কুল পর্যায়ে কোনটি ভালো আর কোনটি মন্দ স্পর্শ তা শেখানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে জনসচেতনতা এবং রাষ্ট্রীয় উদ্যোগই পারে কিশোর কিশোরীদের জন্য একটি ভয়হীন পরিবেশ তৈরি করতে। বিস্তারিত থাকছে মোহাম্মদ মোবারক হোসেনের রিপোর্টে। Hey friends, today we are going to talk about something very important. Good touch and the bad touch. কৈশোরের দিনগুলো রঙিন হওয়ার কথা থাকলেও অনেক সময় সেখানে জমা হয় অজানা আশঙ্কার মেঘ। অচেনা মানুষের অনাকাঙ্ক্ষিত স্পর্শ কিংবা পরিচিত কারো অতি ঘনিষ্ঠতা, কোনটি স্বাভাবিক আর কোনটি লালসা সে পার্থক্য বুঝতে না পেরেই বিপদে পড়ে অনেক কিশোর কিশোরী। মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে এই অজ্ঞতা অনেক সময় বয়ে আনে ভয়াবহ পরিণতি। ওরকম অবস্থা এখনো পর্যন্ত পড়া হয় না,
জানে, কিন্তু ওইরকম হলে আমরা ম্যামদের সাথে বললে অবশ্যই আমাদের ম্যাম অনেক হেল্প করে, আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি। ফ্যামিলিরাও বলে আর কি, যদি কোনো এরকম ব্যাড টাচ করে তাহলে ফ্যামিলিকে জানানো বা স্কুলের শিক্ষকদের জানানো। উন্নত বিশ্বে প্রাক প্রাথমিক পর্যায় থেকে বডি সেফটি বা শরীরে সুরক্ষা শেখানো হয়, কিন্তু বাংলাদেশে সামাজিক জড়তা আর লোকলজ্জার ভয়ে বিষয়টি এতদিন ছিল আড়ালে। সরকারিভাবে কোনো ঢালাও কর্মসূচি না থাকলেও বিচ্ছিন্নভাবে কিছু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সচেতন করছে। যে বিষয়গুলো বলছেন আর কি, সে বিষয়গুলো সম্পর্কিত কমিটি থাকা জরুরি। সেটা বিদ্যালয়ে আছে, কিন্তু কাজ কে কতটুকু করছে। তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ এগুলো বিষয়ে আমরা সোচ্চার, স্যার ম্যাডামরা যথেষ্ট সোচ্চার, এবং বাচ্চাদের আগে থেকেই স্যার ম্যাডামরাই আর কি, যে কমিটি আছে সে কমিটিটা মাঝে মাঝে কোনো একটু যদি হয়তো মনে করে যে আজ করতে পারে যে একটা এরকম ঘটনা ঘটতে যাচ্ছে বা ঘটতে পারে, এরকম সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নেই। বিশেষজ্ঞরা মনে করেন কেবল পাঠ্য বইয়ের ওপর নির্ভর না করে অভিভাবকদেরও এখানে বড় ভূমিকা পালনের সুযোগ রয়েছে। বাচ্চাদেরকে যেমন এটা জানানো দরকার, এই ওরিয়েন্টেশনটা গার্ডিয়ানদেরও দরকার, এবং গার্ডিয়ানরা, শিক্ষকরা এবং বাচ্চা, এই ত্রিমুখী যে একটা সম্মিলন, এই তিনটার একটা সমন্বয়ে যদি আমরা যেমন আমরা বলি যে মাঝে মাঝে যে স্কুলে বৈঠক হয়, উঠান বৈঠক হয়, গ্রামে শহরে গার্ডিয়ান দিবস হয়, এই সমস্ত জায়গায় যদি আমরা জিনিসগুলোকে আলোচনা করি, এটা আরও ভালো ফলাফল দিবে। আর সাথে সাথে এটা কারিকুলামে এবং এর মধ্যে আমি মনে করি থাকা দরকার। তিনি আরও মনে করেন শিশু বয়স থেকে যদি শিক্ষার্থীদের নিজেদের শারীরিক সুরক্ষা ও অধিকার বিষয়ে সোচ্চার করা যায়, তবেই সমাজে নারী ও শিশু নিপীড়নের মতো অনাচারগুলো কমে আসবে। আমরা তো দেখেছি যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা কোথাও বাকি নাই, ঠিক আছে, সব জায়গাতেই এই ধরনের অঘটন ঘটছে। তো এখন এই সচেতনতা বোধ যখন হবে, মানুষ যখন সচেতন হবে, তখন যখন রিয়েক্ট করবে, প্রতিবাদ করবে, কমপ্লেইন করবে প্রপারলি, ঠিক আছে, তো তখন কি করবে, যারা এই কাজগুলো করবে তারা সাহস পাবে না। নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রাক প্রাথমিক পর্যায় থেকে পাঠ্যক্রমে শরীরী সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেশে হামের ভয়াবহ থাবায় এখন চরম স্বাস্থ্য ঝুঁকিতে লাখ লাখ শিশু কিশোর। কেবল সাধারণ জ্বর বা ফুসকুড়ি নয়, এবারের প্রাদুর্ভাব ডেকে আনছে নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি মস্তিষ্কে প্রদাহের মতো প্রাণঘাতী সব জটিলতা। চিকিৎসকরা বলছেন হাম হলে শিশুদের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি একেবারে ভেঙে পড়ে, যা তাদের দীর্ঘমেয়াদী ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। এই সংক্রামক রোধে আক্রান্ত শিশুকে দ্রুত আইসোলেশনে রাখার বিকল্প নেই। তামিম আহমেদ, বৃন্দ রিপোর্টে। রাজধানী সহ সারা দেশের হাসপাতালগুলোতে জ্বর, ঠান্ডা, কাশি এমন সব উপসর্গ নিয়ে প্রতিদিন ভিড় করছে অসংখ্য শিশু। চিকিৎসকদের মতে এসব লক্ষণ নিয়ে আসা অনেক শিশু শরীরে শনাক্ত হচ্ছে হাম। এ পর্যন্ত সন্দেহজনক ও শনাক্ত হওয়া হাম আক্রান্ত শিশুদের মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩ জনেরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন হাম বা রুবেলা ভাইরাস কেবল সংক্রামকই নয়, এটি অত্যন্ত দ্রুত বাতাসের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত শিশুর হাঁচি কাশি থেকে অন্য শিশুরা সহজেই সংক্রমিত হতে পারে, তাই এই সময় আক্রান্ত শিশুকে আইসোলেশনে রাখা সবচেয়ে জরুরি। বিশেষজ্ঞদের মতে গত প্রায় ১.৫ বছর ধরে দেশের একটি বড় অংশের শিশু কিশোর হামের ভ্যাকসিনের নিয়মিত ডোজ থেকে বঞ্চিত ছিল। টিকাদানের এই দীর্ঘবিরতির কারণে এবারের প্রাদুর্ভাব অনেকটাই ভয়াবহ আকার ধারণ করেছে। এদিকে গত ৫ এপ্রিল থেকে শুরু হয়েছে শিশুদের হাম রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, ১২ এপ্রিল থেকে ৪টি সিটি কর্পোরেশন এবং ৩ মে থেকে দেশের বাকি সব জেলা উপজেলায় একযোগে হামের টিকা দেওয়া হবে। তাই আহমেদ বৃন্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেশের শিক্ষা ব্যবস্থায় আসছে নতুন পরিবর্তন। শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ করে তুলতে প্রাথমিক স্তর থেকেই তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে শিক্ষার্থী অভিভাবকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। আফরিন আক্তারের রিপোর্ট। প্রযুক্তির এই সময় বিশ্ব এখন হাতের মুঠোয়, তাই শুধু মাতৃভাষা কিংবা ইংরেজিতে সীমাবদ্ধ না থেকে অন্য কোনো আন্তর্জাতিক ভাষায় পারদর্শী হওয়াও শিক্ষার্থীদের জন্য বেশ জরুরি। সেই বাস্তবতা মাথায় রেখে শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক স্তর থেকেই এই শিক্ষা চালুর পরিকল্পনা করা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে সঠিক পরিকল্পনা না থাকলে এটি শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপও ফেলতে পারে। তার চেয়ে আমাদের দেশে যেই কারিকুলাম চলছে সেদিকে নজর দিয়ে তার গুণগত মান বাড়ানোর পরামর্শ তাদের। কোন পর্যায় থেকে বাস্তবায়ন করাটা জরুরি হবে এবং সেই বাস্তবায়ন করতে গেলে আমাদের মাঠের প্রস্তুতি কেমন আছে, আমাদের বিদ্যালয়ের প্রস্তুতি কেমন আছে, শিক্ষকের প্রস্তুতি কেমন আছে, শিক্ষার্থী এবং অভিভাবকদের মানসিক প্রস্তুতি কেমন আছে, এবং এই বিষয়গুলো আসলে বিবেচনা করে আমার মনে হয় পর্যায়টা ঠিক করা উচিত। প্রাথমিক
পর্যায় থেকেই এটি বাস্তবায়ন করাটা অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে এটি খুবই প্রয়োজনীয় একটা এরিয়া হতে পারে। প্রাথমিক পর্যায়ক্রমে এই সিদ্ধান্তগুলো সারা বাংলাদেশের সকল শিক্ষা স্তরের জন্য করা যেতে পারে, কিন্তু প্রথম পর্যায়ে উচ্চশিক্ষা এবং একই সাথে কারিগরি এবং বৃত্তিমূলক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের দেশে রয়েছে এবং যেখান থেকে হিউম্যান রিসোর্স ডেভেলপ করা হয়। নতুন এই সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের মধ্যেও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ একে নতুন শেখার রোমাঞ্চ হিসেবে দেখছে, আবার কেউ বা শঙ্কিত পাঠ্য বইয়ের বাড়তি ভার নিয়ে। তৃতীয় ল্যাঙ্গুয়েজটা আসার মধ্যে আমার কোনো বিরোধী মত নেই, বাট আমাদের যদি কোনো চাপ প্রয়োগ না করেন। এটা আমাদের আস্তে আস্তে ব্যালেন্স হয়ে যাবে। ফার্স্টে হয়তো একটু কঠিন লাগতে পারে, কিন্তু ব্যালেন্স হলে আমাদের জন্য সবচেয়ে বেশি উপকৃত হবে। যদি বাইরের দেশে যাই সেটা আমার দরকার, সেটা আমার সুবিধা হতে পারে। দুইটা ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারবো, অ্যান্ড এটা হচ্ছে আমাদের জবের জন্য আমাদের উপকারী হবে। শিক্ষকরাও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন, তবে বাস্তবায়ন নিয়ে রয়েছে কিছু শঙ্কা। আমাদের তো মাতৃভাষার পরে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ধরি অথবা ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরি, যাই হোক আমরা এটাকে শিখি, আমাদের কারিকুলামের মধ্যে কম্পালসারি একটা কোর্স এটা। তো এর পাশাপাশি যদি একটা থার্ড ল্যাঙ্গুয়েজ আবার যুক্ত করা হয় তাহলে আমি তো মনে করি যে এটা বাচ্চাদের জন্য যদি হঠাৎ করে করা হয় তাহলে অবশ্যই এটা একটা এক্সট্রা বার্ডেন হিসেবে আসবে। তবে থার্ড ল্যাঙ্গুয়েজ যদি শেখা যায় এবং সেটা যদি আন্তর্জাতিকভাবে অধিক ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ হয় তাহলে অবশ্যই আমাদের জাতীয়ভাবে উপকার নিশ্চিত হবে, ঠিক আছে, কিন্তু হঠাৎ করেই কারিকুলামে এটা যুক্ত করে দিলে বাচ্চারা এটাকে সহজভাবে নিতে পারবে না। সঠিক পরিকল্পনা থাকলে এই উদ্যোগ দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিকভাবে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। রমজান ও ঈদের ছুটি কাটিয়ে ওঠার পর সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুরোদমে শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম। তবে এবার সরকার নিয়েছে এক নতুন সিদ্ধান্ত। দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের তৈরি হয় শিখন ঘাটতি। শিখন ঘাটতি পুষিয়ে নিতে প্রথম 10টি শনিবারও খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়গুলো। বিস্তারিত এবারের প্রতিবেদনে। ঈদের ছুটির আমেজ কাটিয়ে পুরোদমে পাঠদান শুরু হয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তবে ছুটির কারণে শিক্ষার্থীদের পাঠদানে যে সাময়িক বিরতি ছিল সেই শিখন ঘাটতি পূরণে এবার বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার। ছুটির পরের 10টি শনিবার খোলা থাকছে সকল প্রাথমিক বিদ্যালয়। সিলেবাসের ধারাবাহিকতা রক্ষা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করতেই এই উদ্যোগ। এক্সট্রা সময় বন্ধুদের সাথে খেলতেও পারি, পড়তেও পারি, আর মজাও করতে পারি। এক্সট্রা কোনো সাবজেক্ট না, মানে যা পড়ি সেগুলোই পড়ানো হয়। শনিবারে প্রতিদিন যেসব ক্লাস হয় সেগুলোই হয়। শিক্ষকরা বলছেন ছুটির দিনে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম হলেও সিলেবাস সময় মতো শেষ করতে এই অতিরিক্ত ক্লাসগুলো বড় ভূমিকা রাখবে। রমজানের দিকে তাকিয়ে এটাকে মানে বর্ধিতকরণ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 10 শনিবার স্কুল খোলা থাকবে। তো একটা শনিবার গেছে, উপস্থিতি কম ছিল কিন্তু ছিল, বাচ্চা আসছিল। অভিভাবকেরাও মনে করছেন বছরে বিভিন্ন ছুটি থাকার কারণে শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি দেখা যায়। তাই সরকারের এমন সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষার্থীদের জন্য উপকারী বলে মনে করছেন তারা। প্রথম একটু বায়না করছিল, আসতে চাচ্ছিল না, কিন্তু স্কুলে তো ফ্রেন্ড আছে তার জন্য আসতে চায়, বাসে তো তেমন বের হওয়া হয় না। রোজাতে অনেক 1 মাস স্কুল বন্ধ গেছে, তারপরে সরকারি অনেক ছুটি থাকে, সামনে আবার কুরবানি ঈদ অনেক বন্ধ আছে, তাতে বাচ্চারা স্কুলে আসতে খুশি হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন ছুটির দিনে ক্লাস যেন শিশুদের জন্য বাড়তি মানসিক চাপ না হয়ে দাঁড়ায়। গতানুগতিক পাঠদানের বাইরে এই ক্লাসগুলোকে আনন্দদায়ক ও সৃজনশীল করার পরামর্শ দিচ্ছেন তারা। পুরো প্ল্যানিংটা ঠিক না করে এই যে বিক্ষিপ্তভাবে হুটহাট করে এই ধরনের সিদ্ধান্তগুলো ভালো ফল দিবে না, এটা একটা। 2 নম্বর কথা হচ্ছে যে সরকার বলছে যে রোজার সময় যেহেতু বন্ধ ছিল, তা আপনাদেরকে কে বলেছে বন্ধ দিতে? রোজার সময় তো বন্ধ দিতে বলিনি আমরা, ঠিক আছে? এখন আবার আপনাদের মতো করে কাদের পরামর্শ, কোন গবেষণার ফাইন্ডিংস যে আপনারা ওই সময় না নিয়ে এখন এই সময়ে নিলে যে ভালো ফল দিবে? এখন যদি 5 দিন পড়াশোনা করার পরে আরেক দিন আপনি বাড়িয়ে দেন, যে শিক্ষকদের জন্য চাপ, শিক্ষার্থীদের জন্য চাপ। তো এটাকে শিখন ঘাটতি যদি সত্যিকার অর্থে সরকার ফুলফিল করতে চায়, পূরণ করতে চায়, তাহলে সেটারও মেকানিজম আছে, সেই মেকানিজম অনুযায়ী করতে হবে। সেই জন্য শিক্ষকের প্রশিক্ষণের দরকার আছে, শিক্ষকের প্রণোদনার দরকার আছে, শিক্ষার্থীদেরকে আপনি কিভাবে কাজটা করিয়ে নেবেন, গার্ডিয়ানদেরকে কনভিন্স করার বিষয় আছে। কোনো রকম প্রিপারেশন ছাড়া, কোনো রকম গাইডলাইন ছাড়া আপনি হুটহাট করে যে বলে দিচ্ছেন যে এই শনিবার করে 10টা আমরা করব, আমার মনে হয় কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা আসবে না এর মধ্য দিয়ে। সরকারের এই উদ্যোগ মাঠ পর্যায়ে কতটা সফল হয় সেটি এখন দেখার বিষয়।
রমজানের জন্য স্কুল কলেজ বন্ধ ছিল দীর্ঘ 1 মাস, তাই কর্তৃপক্ষরা মনে করছেন এতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি তৈরি হয়েছে। তাই শিখন ঘাটতি পুষিয়ে নিতে সপ্তাহের ছুটির দিন অর্থাৎ শনিবারও খোলা থাকছে প্রাথমিক বিদ্যালয়গুলো। এছাড়াও কর্তৃপক্ষদের মতে বাড়তি এই সময়টুকু শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং পিছিয়ে পড়া পাঠগুলো ঝালাই করে নিতে সহায়ক হবে। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। গত 2 এপ্রিল রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হয় দ্বিতীয় টিআরএমসি জাতীয় সাংস্কৃতিক উৎসব 2026। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ জাবের হোসেন। 4 দিন ব্যাপী এই উৎসবে বুক বেসড অলিম্পিয়াড, সোলো অ্যাক্টিং, মিমি অ্যাক্ট সহ 26টি ইভেন্টে দেশের শতাধিক স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মধ্যে নিজস্ব সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করা, সাংস্কৃতিক জ্ঞান বৃদ্ধি করা, সমৃদ্ধ সংস্কৃতি গড়ে তুলে দেশকে স্বতন্ত্র পরিচয় দেওয়ার চেষ্টা করাই আয়োজনের উদ্দেশ্য ছিল। দক্ষিণ এশিয়ার ফুটবলে আধিপত্য বিস্তার করে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দল। বিরচিত এই জয়ে উচ্ছ্বসিত দেশবাসীকে সাথে নিয়ে ছাদখোলা বাসে করে ট্রফি জয়ী কিশোরদের বরণ করে নিয়েছে ক্রীড়াঙ্গন। দেশের ফুটবলের হাওয়া বদলের বেলায় এই অর্জন ভিন্ন মাত্রা যোগ করেছে। মোহাম্মদ মোবারক হোসেনের রিপোর্ট। মালদ্বীপের মালেতে 3 এপ্রিল ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে ভারতের মুখোমুখি বাংলার অনূর্ধ্ব 20 দামাল ছেলেরা। নির্ধারিত 90 মিনিটে কেউই জাল খুঁজে না পেলেও মাঠের প্রতিটি সেকেন্ড ছিল শ্বাসরুদ্ধকর। শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণী লড়াই গড়ায় টাইব্রেকারের শেষ স্নায়ুযুদ্ধে নায়ক বনে যান গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। বাজ পাখির মতো ক্ষিপ্রতায় আটকে দেন প্রতিপক্ষের শট। আর যখন রোনান সুলিভানের পা থেকে জয়সূচক গোলটি আসে, তখন ভারতকে হারিয়ে দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। 4-3 গোলের সেই জয় কেবল একটি ট্রফি নয়, ছিল দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট। Champions of South Asia, Bangladesh. 4 এপ্রিল সন্ধ্যায় বিজয়ী বীরদের বরণ করে নিতে প্রস্তুত ছিল পুরো বাংলাদেশ। ট্রফি নিয়ে বিমানবন্দরে পা রাখতেই তাদের উষ্ণ অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সহ বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের অনূর্ধ্ব 20 যে সাফল্য নিয়ে এসছে, এরা কিন্তু মূল ন্যাশনাল টিমে খেলার জন্য আমি মনে করি মোটামুটি প্রস্তুত। সো তাদেরকে ধরে রেখে আমরা আগামী ন্যাশনাল টিমে আমাদের যাতে কম্পিটিশনটা আরো বেড়ে যায় সেটাকে আমরা নিশ্চিত করতে চাই। এরপরে ছাদখোলা বাসে বিজয় মিছিল। বিমানবন্দর থেকে শুরু করে বনানী মহাখালী হয়ে বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি হাতিরঝিল অ্যাম্ফি থিয়েটারে গিয়ে শেষ হয়। হাতিরঝিলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ফুটবলারদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ডেস্ক রিপোর্ট। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো বিষয়ে পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়া তোমরা চাইলে আমাদের কাছে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। তোমরা চাইলে আমাদের সাথে সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আমাদের মোবাইল নম্বর 015361194945। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।